পুরনো বাড়িটাই হাত পা বেঁধে রাখা হয়েছে একটা ছেলেকে, তার ঠিক সামনেই পায়ের উপর পা তুলে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটার দিকে নীল। চারপাশে নীরবতা, এমন নীরবতা যে কোনো কালবৈশাখী ঝড়ের পূর্বলক্ষণ তা বেশ বুঝতে পারছে নীলের সাথের ছেলেগুলো। হাত পা বাঁধা ছেলেটা ও ভয় থরথর করে কাঁপছে, কিন্তু সেদিকে নীলের কোনো ভ্রুক্ষেপ নেই। বেশ কিছুক্ষণ নীরবতা কাটিয়ে হাত পা বাঁধা ছেলেটা বলে উঠল, ভাই আমি কি করছি ভাই? আমারে ছেড়ে দেন ভাই, আমারে কিছু করবেন না প্লিজ, আমি মাফ চাই আপনার কাছে। নীল এবার চেয়ার থেকে উঠে দাঁড়াল, লোকটার চারপাশে ঘুরতে লাগল। রাতুল নিচে থেকে ব্যাটটা দে, অনেক দিন যাবৎ ক্রিকেট খেলি না, চল একটু ক্রিকেট খেলি। নীলের কথায় সবাই একসাথে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, যার মানে এই মুহূর্তে ক্রিকেট খেলার কথা ওরা কেউই এক্সপেক্ট করেনি। নীল ওদের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে আবারও ধমকের সুরে বলল, তুলে দিবি নাকি দিবি না? ধমক দেয়াতে সাথে সাথে রাতুল একটা ব্যাট হাতে দিল নীলের। নীল বলল, চল এবার খেলা শুরু করি। নীলের কথায় এবারও সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা আশা করেছিল নীল হয়তো ব্যাট দিয়েই পেটাবে, কিন্তু তাদের আশায় এক বস্তা জল ঢেলে দিবে নীল তা ভাবেনি। তবে চলে যাওয়ার কথায় সবার মনেই একটু খটকা লাগতে লাগল। কি হলো চল, ধমকের সুরে। নীলের ধমকে সবাই হনহন করে বেরিয়ে যেতে লাগল। হঠাৎ ধুমঘুম শব্দে দাঁড়িয়ে গেল সবাই। পিছনে তাকিয়ে দেখল নীল ব্যাটটা দিয়ে ইচ্ছে মতো পেটাচ্ছে। নীলের পেটানো দেখে নীলের সাথে সবাই অবাক হয়ে আছে, কারণ নীল কাউকে এমনভাবে পেটায় না। কম অপরাধ করলে ওদের দিয়ে পানিশমেন্ট দেওয়ে ছেড়ে দেয়, আর বেশি করলে না মেরে গান দিয়ে শুট করে দেয়। কিন্তু এমনভাবে মেরেছিল সেদিন রাস্তায় নিয়ে ছেলেগুলোকে, আর কয়েকজন ছেলেকে, আর আজকে। তবে আজকে নীল ওর নিজের মধ্যে নেই। সামনে হাত পা বাঁধা ছেলেটা জোরে জোরে চিৎকার করছে, কিন্তু এতে নীলের কোনো ভাবান্তর নেই, সে নিজের মতো করে পিটিয়েই যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর নীল ব্যাটটা দূরে ফেলে দিয়ে সামনের চেয়ারে বসে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটার দিকে। ছেলেটার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছে। নীল শান্ত সুরে বলল, নাম কি তোর? ছেলেটা ঠিক করে কথা বলতে পারছে না, তবুও কষ্ট করে বলল, আরিফ। তোর গাড়িরা কি শুধু তুইই চালাস? হ ভাই। গুড। তো বল পরশু কোনো মেয়েকে তুলে নিয়ে গিয়েছিস? পা কেটেছিস? নীলের কথায় ছেলেটি একটু ভয় পেয়ে গেল। ভয়ে আমতা আমতা করতে লাগল। তখনই নীল জোরে ধমক দিয়ে বলল, বল তাড়াতাড়ি, নইলে তোর এমন অবস্থা করব কেউ তাকাতে পর্যন্ত ভয় পাবে। ছেলেটা নীলের ধমকে ভয় পেয়ে গড়গড় করে বলতে লাগল, হ্যাঁ তুলে নিয়েছিলাম, কিন্তু আমি কিছু জানি না, আমাদেরকে ভাড়া করে নেওয়া হয়েছিল। শুধু বলেছিল গাড়িটা দিতে আর সাথে থাকতে, তার জন্য আমাদেরকে মোটা অঙ্কের টাকাও দিয়েছিল, তাই রাজি হয়েছিলাম। ছেলেটার পুরা নাম বলে নাই, শুধু বলেছিল খান। আর কিছু জানি না আমি, তবে মেয়েটার সাথে তো কিছুই করে নাই, শুধু একটু পা কেটে ছেড়ে দিচ্ছে ভাই। কিছু করলে না হয় কথা ছিল, আপনি শুধু শুধু আমায় মারলেন কেন? ছেলেটার পুরো কথা শেষ হবার আগেই নীল গান বের করে শুট করে দিল। নীল এখন ভয়ানক পরিমাণে রেগে আছে, যা দেখে তার সাথের ছেলেগুলোও বারবার শুকনো ডুক গিলতে লাগল। নীল ছেলেটাকে গুলি করার পরেও আবার একটা ব্যাট নিয়ে পিটাতে লাগল আর বলতে লাগল, আমি এই শহরের সবথেকে বড় মাফিয়া ফারহান আহমেদ নীল। আর তোরা আমার ভালোবাসার দিকে চোখ তুলে তাকিয়েছিস? শুধু তোদের জন্য আমি আমার অনিকে এও কষ্ট দিয়েছি। যারা আমার অনির দিকে চোখ তুলে তাকায়, আমি একটা কেউ জীবন্ত রাখিনি।
সবগুলোর হাত পা ভেঙে অনির কাছে মাফ চাইয়ে সবগুলোকে আমি শ্যুট করে মেরে ফেলেছি। তোদের মতো নরপশুদের জায়গা নেই এই পৃথিবীতে। ওই খানকে তো আমি বের করবই। ওর সাহস হয় কোথা থেকে আমার ভালোবাসার দিকে নজর দিতে? জোরে জোরে চিল্লিয়ে ছেলেটা মারা যায়। নীলের কাটা হাত দিয়ে ব্যান্ডেজ বেয়ে অজর ধারায় রক্ত পড়তে লাগল। সেদিকে নীলের কোনো খেয়াল নেই। সে ব্যস্ত তার রাগ কমানোর ব্যর্থ চেষ্টায়। নীলের হাতের রক্ত দেখে রাতুল দৌড়ে আসলো নীলের কাছে, এসে বলল, ভাই আপনার হাতে রক্ত, চলুন ডক্টরের কাছে চলুন ভাই, নইলে ব্যান্ডেজটা চেঞ্জ করে নিন প্লিজ, লাশটার ব্যবস্থা কর। এটা বলেই আর কিছু না বলে হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল নীল। নীল বের হবার পরেই রাতুল নির্ঝিওকে ফোন দিয়ে সব কথা বলল আর বলল নীলকে সামলানোর জন্য, ওর হাতে ব্যান্ডেজ করে দেবার জন্য। ওরা সবাই জানে নির্ঝিও নীলের সবথেকে কাছের বন্ধু। ছোটবেলা থেকেই একসাথে বেড়ে ওঠা ওদের বন্ধুত্বটা খুব গভীর, তাই একজনের জন্য আরেকজন জীবন দিয়ে দিতেও ভাববে না। নীল যখন খুব কষ্টে বা রেগে থাকে তখন ওকে সামলাতে পারে নীলিমা আহমেদ চৌধুরী আর নির্ঝয়। নীল খুব জোরে গাড়ি ড্রাইভ করছে। হাত দিয়ে এখনো রক্ত পড়ছে তার। হঠাৎ ওর গাড়ির সামনে আরেকটা গাড়ি এসে থামায়। খুব কষ্টে গাড়িটাকে নিয়ন্ত্রণ করল নীল। সামনের গাড়ির ড্রাইভারের প্রতি এখন প্রচণ্ড রাগ হচ্ছে তার, তাই গাড়ি থেকে নেমে ওই গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে দেখে আরও বেশি রাগ উঠে গেল নীলের। ড্রাইভারের কলার ধরে টেনে সামনে এনে বলল, ওই তোর সাহস তো কম না, তুই এমনভাবে গাড়ির সামনে আসলি কেন? যদি আমি নিয়ন্ত্রণ না করতে পেরে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, চিল্লিয়ে হলে মরে যেতাম, আমি আর তুই দুইজন একসাথে মরে যেতাম। এতে আমি খুব শান্তি পেতাম, তোর জ্বালা থেকে বাঁচতাম। চল আমার সাথে। নির্ঝয়, কোথায় যাব? আমি এখন কোথাও যাব না, তুই যাবি আর তোর বাপ সহ যাবে, চল হাতে টেনে। ওই তুই আমার বাপরে আনস কেন? আমার কাছে গান আছে, আমি কিন্তু শ্যুট করে দিব বলে দিলাম। ওকে করিস, আগে হাতে ব্যান্ডেজ করতে দে, পরে মন ভরে যতবার শ্যুট করতে মন চায় ততবার করিস। নির্ঝয় ওর গাড়ি থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে নীলের হাতের ব্যান্ডেজ খুলে আবারও ব্যান্ডেজ করে দিল। নীল বলল, আচ্ছা নীর, তুই কিভাবে জানিস বলতো আমার রাগ হলে বা মন খারাপ থাকলে? বন্ধুত্বটা বন্ধুর মতো হলে এমনিই বোঝা যায়। আমি যেই কয়েকদিন দেশের বাহিরে ছিলাম খুব মিস করেছি তোকে। আরে না, তোকে কেন মিস করবে, আমি তো মিস করছি আমার না হওয়া বউটাকে। নির্ঝয়। নীল হাসতে হাসতে নির্ঝয়কে জড়িয়ে ধরল। নির্ঝয় ও হাসি মুখে নীলকে জড়িয়ে ধরল, তবে ওর ভিতরেও বইছে হাহাকার। নির্ঝয় ড্রাইভারকে ফোন দিয়ে ওর গাড়িটা নিতে বলে নীলের সাথে ঘুরতে বের হল। কারণ নির্ঝয় জানে নীলের রাগ কমলেও এখনো শেষ হয়নি, তাই দুই বন্ধু ঘুরে বেড়াবে আজ পুরো শহর। অবনীদের বাসার সামনে বিকেলের আগেই বড় বড় দুইটা গাড়ি মাল নেবার জন্য আর আরেকটা ওরা যাবার জন্য পাঠিয়ে দিয়েছে নিহাল আহমেদ। অবনীরা সবাই রেডি হয়ে নিল। অবনীর যাবার আগে একবার ছাদে যেতে মন চাচ্ছে। হয়তো আর কোনোদিন আসা হবে না, যাওয়া হবে না ছাদে। হয়তো ভাড়াটিয়াদের এমনভাবেই একটা বাসার মায়া ত্যাগ করে আরেকটাতে যেতে হয়। তাই শেষবারের মতো একবার ছাদ থেকে ঘুরে আসতেই হয়। অবনী আস্তে আস্তে হেঁটে ছাদে গিয়ে সবগুলোর গাছের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে সে। ফুল গাছ বরাবরই খুব পছন্দ তার। তখনই পেছনে থেকে একজন বলে উঠল, আমায় বিদায় দিবে না ঝালমরিচ? সাফিনের কথায় ভ্রু কুঁচকে পেছনে তাকালো অবনী। সাফিনের দৃষ্টিতে রাগে ভরপুর।
অভনি ভয় পেয়ে গেল সাফিনের দিকে তাকিয়ে। সাফিনকে দেখে অভনি কিছু না বলে আস্তে আস্তে হেঁটে চলে যেতে নিলে সাফিন ওর পথ আটকে দাঁড়াল। সে বলল, সেদিন ছাদে আসতে বলার পর আসলে না কেন? রাতের বেলা করে আপনার কথা মতো একলা একটা মেয়ে আমি ছাদে আসব কেন আজীব? আর আপনি কে যে আমাকে আপনার সব কথা বলতে হবে? অভনির কথায় সাফিনের রাগ আরও বেড়ে গেল। সে অভনির হাত দেয়ালের সাথে চেপে ধরে বলল, আমি কে সেটা তোমার জানতে হবে না। এখন তুমি অন্য বাসায় যাবে না মানে যাবে না। আমার কথা না শুনলে খুব বেশি খারাপ হয়ে যাবে তোমার। যাব আমি। 100 বার যাব। আপনার কথা মতো চলতে আমি বাধ্য নই। বাধ্য 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 কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি এই বাসা ছেড়ে যাবে না, চিল্লিয়ে। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, তাই আমি আপনার কথা মতো চলব না। সরুন সামনে থেকে। ভালোবাসা কিভাবে আদায় করে নিতে হয় তা আমি খুব ভালোভাবেই জানি ঝালমরিচ। তুমি আজ গেলে তার পরিণতি ভয়ানক থেকেও ভয়ানক হবে। অভনি কোনোরকম নিজের হাত ছাড়িয়ে দ্রুত পায়ে চলে যেতে লাগল। কান্না পাচ্ছে তার খুব। কেন যে ছাদে আসতে গিয়েছিল? এই লোকটা ভালোবাসলে এটাই কি তার ভালোবাসার নমুনা? সন্ধ্যা 6টা। অভনিরা চলে এসেছে নীলদের বাসায়। নিচের তলায় থাকবে সাহেরা বেগম আর অভনির নানু। আর উপরের তলায় থাকবে আরিহা আর অভনি। মায়ের সাথেই থাকতে চাইলে নিচের তলায় আর রুম খালি ছিল না। অভনির নানু সিঁড়ি দিয়ে বারবার উঠতে নামতে পারবে না, তাই উপরে থাকতে পারবে না। অভনি মায়ের সাথে এক রুমেই থাকতে চাইল, কিন্তু এতগুলো রুম উপরে খালি থাকতে ওরা জটলা পাকিয়ে এক রুমে থাকবে সেটা মানতে পারলেন না নীলিমা আহমেদ চৌধুরী। তাই আরিহা আর অভনিকেও উপরে থাকার সিদ্ধান্তটাই মানতে হল। তবে অভনির পা ঠিক হবার আগে পর্যন্ত নিচেই থাকবে। এই পা নিয়ে উপরে উঠতে নামতে সমস্যা হবে তার। রাত 9টা। সবকিছু গুছিয়ে রেখে সবাই একসাথে ড্রয়িং রুমে বসে আছে। তবে নীল মায় বাহিরে থেকে এসে শাওয়ার নিচ্ছে। এখনো পর্যন্ত দেখেনি অভনিদের। অভনির মনটা এখন খুব ফুরফুরে লাগছে। কি সুন্দর একটা পরিবার পেয়েছে সে। বাবাকে হারিয়ে নিজেকে এখন আর এতিম লাগছে না তার। 9:30 শাওয়ার নিয়ে একটা ব্ল্যাক টি শার্ট কালো ট্রাউজার পরে ভেজা চুলগুলো জারতে জারতে নিচে নামতে লাগলো নীল, আর বলতে লাগলো, মামুনি খুব ক্ষুধা লেগেছে, চলো তুমি আমায় খাইয়ে দিবে এখনই। অভনি নীলের দিকে তাকালো আর নীল ও অভনিকে নিচে বসে থাকতে দেখল। অভনি এক নজর তাকিয়ে নিচের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল আর মনে মনে ভাবতে লাগল, শুনেছি মেয়েদেরকে শাওয়ারের পর খুব স্নিগ্ধ লাগে, কিন্তু একটা ছেলেকেও যে শাওয়ারের পর ভেজা চুলে এতটা স্নিগ্ধ পবিত্র আর সুন্দর লাগে সেটা জানা ছিল না। ফর্সা শরীরে ব্ল্যাক কালারটা যেন আঁকড়ে ধরে আছে তাকে। এই মুহূর্তে আমি আর এই লোকটার দিকে তাকাবো না, কে জানে কখন আমার হার্টবিট বন্ধ হয়ে যায়, কখন হৃৎপিণ্ড ব্লক হয়ে যায়। নীল অভনির দিকে তাকিয়ে থেকে নিচে নেমে আসল। নীল নিচে আসার পর সবাই একসাথে খেতে বসতে লাগল। আজ রাতের খাবারটা অভনিরা নীলদের সাথেই খাবে। নীলিমা আহমেদ চৌধুরী নীলকে খাইয়ে দেওয়ার সময় অভনি আর আরিহাকেও খাইয়ে দিচ্ছে একসাথে। এ যেন এক মায়ের পরম মমতা, মায়ের ভালোবাসা। রাত্রি ভেজা আকাশ জুড়ে বন্ধুত্বের অচিনপুরে আজ পৌঁছে গেলাম আমি। যে বাঁধন চাইতে ভাঙার আছে সে সাধ্যে কাহার, যে বাঁধন যায় না ছেঁড়া, যত্নের দৃঢ় বেড়ায় অন্ধবিশ্বাস, কোনোদিনও যাব না বলে দে আজ আশ্বাস।
ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একমনে কবিতা আওড়াতে লাগল নির্ঝয়। বন্ধুত্বের জালে আটকে আছে সে। তবে এই বন্ধুত্ব শেষ হবার নয়। নির্ঝয় চায় ও না শেষ করতে। সত্যিকারের বন্ধুত্ব কখনো শেষ হবার নয়, বরং কঠিন পরিস্থিতিগুলোতে বন্ধুত্ব আরও দৃঢ় হয়। নির্ঝয় চায় নীল হ্যাপি থাকুক। নীল অভনীকে পছন্দ করে, সেটা সে সেদিনই বুঝেছিল যেদিন না চেনার বাহানা করে অবনীদের বাসায় নিল না। তবে আজ খুব ভালো করেই বুঝতে পারল নীলের অভনীর প্রতি ভালোবাসা। কতটা ভালোবাসলে তার একটু অপমান কষ্টের জন্য কাউকে খুন করতে পারে তা জানা নেই নির্ঝয়ের। তবে নির্ঝয়ের বুকটাও হাহাকার করছে আজ। লাভ অ্যাট ফার্স্ট সাইট কখনো বিশ্বাস করত না নির্ঝয়, তবে অভনীকে দেখে সে বুঝেছে অভনী ওর ভালো লাগা নয়, ভালোবাসা। তবে আজ থেকে সেই ভালোবাসাকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করবে, কারণ সে নীলকেও ভালোবাসে। নীল ওর বন্ধু, ওর ভালোবাসা, ওর ভাই। তাই শুধু ভালোবাসার জন্য বন্ধুকে হারাতে পারবে না সে। তার বন্ধু অভনীর সাথে ভালো থাকুক, এটাই থাকবে এখন থেকে তার চাওয়া। এই মুহূর্তে একটা কারণে খুব ভালো লাগছে নির্ঝয়ের, নীল ভালো থাকবে। নীলের ভালো থাকার জন্য নিজের লাইফের এত বড় একটা জিনিস ত্যাগ করতেও তার খুব ভালো লাগছে। এটাই তো বন্ধুর মতো বন্ধুত্ব, যে বন্ধুত্ব কখনো এতদিনের বন্ধুত্বকে বাদ দিয়ে একটা মেয়েকে পাবার জন্য লড়াই করবে না। ভালোবাসা তো দূরে সরেও বাসা যায়। কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে নিচের দিকে হাঁটা দিল সে। নিজের মনের কষ্টের কথাগুলো যখন খুব কাছের বন্ধুর কাছেও বলা যায় না, নিজের মধ্যেই সেই কষ্টটাকে পুষে রাখতে হয়, তার থেকে কষ্টের কিছু আছে বলে এই মুহূর্তে মনে পড়ছে না নির্ঝয়ের। তবে সেই মুহূর্তে ডায়েরির পাতাতেই নিজের কষ্টগুলো হালকা করার উত্তম মাধ্যম বলে মনে হলো তার। তাই সে ব্যাগ থেকে ডায়েরিটা নিয়ে লিখতে বসে পড়ল নিজের অনুভূতি, নিজের কষ্ট, অভনীকে না বলা কথা আর বন্ধুত্বের ভালোবাসা। এক হাতে ছাতা আর আরেক হাতে কিছু ফাইল নিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে অভনী। চোখে মুখে বিরক্তি স্পষ্ট। এই বিরক্তিটাতেও এক বস্তা বিরক্ত হচ্ছে সে। প্রায় 20 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে সে, তবুও একটা বাসও পেল না। পায়ের অবস্থা এখন অনেকটাই ভালো, তাই আজ অফিসে যাওয়ার জন্য রওনা দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত গাড়ি না পাওয়ায় এক বস্তা বিরক্ত নিয়ে পাশে থাকা ছোট বেঞ্চটাতে বসে পড়ল। একটু পরেই গাড়ির হর্নের শব্দে ভ্রু কুঁচকে সামনে তাকালো অভনী। গাড়ির ভিতর থেকে সামনের দিকে তাকিয়ে একনাগাড়ে হর্ন বাজিয়ে যাচ্ছে নীল। অভনী বুঝতে পারল ওর জন্যই এভাবে হর্ন বাজানো হচ্ছে। তাই আপাতত আর শব্দ দূষণ হতে না দিয়ে বসা থেকে উঠে গাড়ির দিকে পা বাড়াল সে। গাড়ির কাছে গিয়ে বলল, আপনি কানে কম শুনেন? আগে জানতাম না তো। এমনভাবে হর্ন বাজাচ্ছেন কেন? এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কি বাসে করে ছেলেদের সাথে ঠেলাঠেলি করে যাবার জন্য? কিন্তু আমাদের বাসায় ভাড়া থাকেন, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে, তাই না মিস অভনী? রেগে অভনী বুঝতে পারছে তার সামনে গাড়িতে বসা সুদর্শন ছেলেটি রেগে যাচ্ছে। আর তার রাগ যে কতটা ভয়ঙ্কর তা সে সেদিনই বুঝতে পেরেছে। কি দরকার মানুষটার সাথে কথা না বলে অভিমান করে থাকার? স্যার আর পিএ এর সম্পর্কে স্যার রাগ করে মারতে পারলেও পিএ এর তো রাগ করার অধিকার নেই, যদি সে হয় আমার মতো অভাগা। তবে শুধুই কি দায়িত্ববোধের জন্যই যেতে বলছে? অভনী ভাবনা ঝুলিটাকে এই মুহূর্তে দূরে ফেলে দিয়ে গাড়িতে উঠে বসল। নীল অভনীর সিটবেল্টটা লাগিয়ে আর কিছু না বলে গাড়ি চালাতে লাগল। অভনী একমনে বাহিরের দিকে তাকিয়ে ব্যস্ত শহরটাকে দেখতে লাগল। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত।
হালকা ভেজা খোলা লম্বা চুলগুলো উড়ে এসে নীলের চোখে মুখে লাগছে, অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি হচ্ছে তার। কিছুদূর যাবার পর নীল হঠাৎ গাড়ি থামিয়ে দিল। অভনি ভ্রু কুঁচকে নীলের দিকর তাকাল। নীল শান্ত দৃষ্টিতে অভনির দিকে তাকিয়ে এক প্যাকেট কিটক্যাট চকলেট অভনির দিকে এগিয়ে দিয়ে বলল, সরি, আমি সেদিন এমনভাবে বলতে চাইনি, রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। নীল সরি বলাতে অভনি একটু অবাক হল। তবে মনে মনে খুব ভালো লাগতে লাগল এ কারণে যে মানুষটা ছোটখাটো নিজের ভুলগুলোতেও দুঃখ প্রকাশ করে। অভনি মুচকি হেসে বলল, ইটস ওকে হিরো সাহেব। নীল হালকা মুচকি হেসে গাড়ি ড্রাইভ করতে লাগল। তার উপর থেকে যেন একটা বড় বোঝা নামানো হলো বলে মনে হচ্ছে তার। ঈশ্বস কতদিন পরে হিরো সাহেব বলল সে। নীল অফিসের সামনে এসে গাড়ি থামালো। অভনিকে নামিয়ে দিয়ে সে চলে গেল মেডিকেল ক্যাম্পাসের উদ্দেশ্য। অভনি ও ভিতরে চলে গেল। অফিসের মধ্যে সারাদিন খুব ভালোভাবেই কেটে গেল অভনির। রুমি আর জিসানের ঝগড়া দেখতে এখন খুব ভালো লাগে তার। তবে ওদের দুজনেরই যে দুজনের প্রতি ভালো লাগা আছে সেটা বেশ বুঝতে পারছে অভনি। লাঞ্চ টাইমে নিহাল আহমেদ অভনিকে ডেকে পাঠিয়ে একসাথে লাঞ্চ করলেন। তবে এতে অফিসের বেশ কয়েকজনের হিংসার পাত্রী হয়ে উঠল অভনি। সবাই হিংসা করতে ভালোবাসে, বড্ড বেশিই ভালোবাসে। সারাদিন অফিসের পর নিহাল আহমেদের সাথেই বাসায় ফিরল অভনি। নিহাল আহমেদ খুব কড়াভাবে বলে দিয়েছেন নীল অফিসে গেলে নীলের সাথে আর নইলে ওনার সাথে অভনিকে অফিসে যেতে, এক বাসা থেকে যাবে, এতে আলাদা যাবার কোনো মানে আছে বলে মনে হল না ওনার। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই সাহেরা বেগম এসে দরজা খুলে দিল। অভনি মাকে জড়িয়ে ধরে উপরে নিজেদের রুমে চলে গেল। আরিহা একমনে বইয়ের দিকে তাকিয়ে আছে, পড়ছেও না আবার লিখছেও না। অভনি আরিহার কাছে গিয়ে বলল, কিরে ওরু, এমন ভ্যাবলাকান্তের মতো হয়ে আছিস কেন? আজকে তো নতুন স্কুলে নয়ে ভর্তি হবার কথা। মা নিয়ে গিয়েছিল? হ্যাঁ রে, আপু নিয়ে গিয়েছিল। তুমি এখনো আসতেছিলে না, তাই বইয়ের দিকে তাকিয়েছিলাম। তুমি না বুঝিয়ে দিলে আমি এই ভয়ানক ভয়ানক সিম্পল এর মধ্যে গজস রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান এর মতো জিনিসগুলো বুঝব কিভাবে বলো তো? হয়েছে, এই নে চকলেট, ব্যাগ থেকে বের করে। তুই চকলেট খা, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোকে বুঝিয়ে দিব। ওকে মাই কিউটি গুলুমুলু আপুই। অভনি ফ্রেশ হয়ে এসে আরিহাকে পড়া বোঝাতে লাগল, যার কাঁধে এত এত দায়িত্ব তার সারাদিন কাজ করার পরও হয়তো ক্লান্ত হতে নেই। অভনিদের পাশের রুমটাই নীলের রুম। নীল অভনিদের রুমের পাশ দিয়ে নিচে নামতে যাচ্ছিল, তখনই অভনিদের দরজা খোলা থাকায় দেখতে পেল অভনি আরিহাকে বোঝাচ্ছে। নীল দরজায় হেলান দিয়ে হাত দুটো ভাঁজ করে তাকিয়ে আছে অভনির দিকে। কি সুন্দর বোঝানোর ক্ষমতা তার। অভনি অন্যদিকে ঘুরে থাকায় নীলকে দেখতে পেল না, তবে আরিহা দেখতে পেয়ে কুচকুচে কালো ভ্রু জোড়া কুচকে তাকিয়ে আছে দরজার দিকে। যার মানে এই মুহূর্তে নীলকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে তার কাছে এলিয়েনের মতো লাগছে। আরিহার মনোযোগ না পেয়ে অভনি আরিহার দিকে তাকিয়ে বলল, কি দেখছিস তুই এমন করে? কখন থেকে বুঝাচ্ছি বুঝতে পারছিস না কেন? দরজার দিকে তাকিয়ে আছিস কেন, কি আছে? অভনি দরজার দিকে তাকালো, তবে কাউকেই দেখতে পেল না। তাই কপালটা ভাঁজ করে হালকা রাগ ফুটিয়ে তুলে আবারও বলল, কিরে ওরু, কিছুই তো নেই, কি দেখছিস বল? অভনির কথায় আরিহা একটু থতমত খেয়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, আপু দেখো দরজাটা কি সুন্দর, তাই না? একদম রাজমহলের দরজার মতো। জোর করে হাসার চেষ্টা করে। শুধু পড়া ফাঁকি, তাই না? তাড়াতাড়ি পড়, আমাকেও অফিসের একটু কাজ করে পড়তে বসতে হবে।
কালকে আবার আমার একটা প্রেজেন্টেশন আছে। নতুন প্রজেক্ট। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ ঝালমরিচ। তোমার ভুলের মাসুল ওই ছেলেটাকে পেতে হবে। তবে ছেলেটাও তো কম ভুল করেনি। অনেক ভুল করেছে, অনেক। তোমাকে তো আমি আমার করেই ছাড়ব ঝালমরিচ, তার জন্য আঙ্গুল যতটা বাঁকাতে হয় আমি তার থেকেও বেশি বাঁকাবো, মনে রেখো। পরের দিন সকালে নীলের সাথেই অফিসে গেল অভনী। অফিসে নিজের কেবিনে গিয়ে ফাইলগুলো একবার চেক করে নিল সে। ফাইলগুলো নিয়ে নীলের কেবিনের দিকে হাঁটা ধরল সে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। তবে আমি সবাইকে অনুমতি নিয়ে আসতে বলিনি, কেউ কেউ এমনিই আসতে পারে। আপনি হয়তো ভুলে গেছেন স্যার, আপনি নিজেই বলেছেন অনুমতি না নিয়ে যেন রুমে প্রবেশ না করি স্যার। আজব কথায় কথায় এমন স্যার স্যার করছো কেন? স্যার, আপনি হয়তো এটাও ভুলে গেছেন স্যার যে আপনি বলেছেন যখন তখন আপনাকে অন্য নামে না ডাকতে, বিশেষ করে অফিসে। শাট আপ, আমি না বলেছি, এখন আবার আমিই হ্যাঁ বলেছি। সো হ্যাঁ মানে হ্যাঁ, ওকে। হাম। ফাইলগুলো চেক করে নিন। কিছুক্ষণ পর অফিসে কয়েকজন ক্লায়েন্ট আসলে অভনী ফাইলগুলো নিয়ে নীলের পিছন পিছন যেতে থাকে। খুব বেশি বয়সও না তার। চাকরি জীবনে এই প্রথম প্রেজেন্টেশন অভনীর। খুব বিচলিত লাগছে, তবুও খুব সুন্দরভাবেই প্রেজেন্টেশনটা দেখিয়েছে সে, যার ফলস্বরূপ এই প্রজেক্টটা পেয়ে গেল তারা। অভনী রুমি অফিসের ক্যান্টিনে বসে আছে, তখনই ওইখানে জিসান এসে বসল। তাকে দেখেই রুমি রেগে বলল, সবসময় আমার পিছু পিছু থাকেন কেন বলেন তো? প্রেমে ট্রেমে পড়লেন নাকি? হা, প্রেম? তাও আবার তোমাকে? হাউ ফানি! তোমার মতো শাকচুন্নির সাথে যে প্রেম করবে তার জীবনটা বরবাদ হয়ে যাবে একদম। হুহ, যার ভাগ্য খুব ভালো সেই আমাকে পাবে, আপনার মতো সাদা বিড়াল না। হুহ। তখনই অভনীর মোবাইলটা বেজে উঠল। অভনী ব্যাগ থেকে ফোন বের করে দেখল নীল কল দিয়েছে। তাই তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে নিল, কে জানে কখন আবার রেগে বুমের মতো ফুটে যায়। অভনী ফোন রিসিভ করে হ্যালো বলার আগেই ওপাশ থেকে বলতে লাগল, এক্ষুনি আমার কেবিনে আসো। এখন মানে এখনই মনে থাকে যেন। অভনী বুঝতে পারে না মানুষটার মাঝে মাঝে কি হয়ে যায়। অভনী রুমিকে বলল, তোমরা টম এন্ড জেরি ঝগড়া করো আর খাও, আমি গেলাম। হেসে, এই না, আমাকে নিয়ে যাও এই জলহস্তির কাছ থেকে। ওই আমি জলহস্তি হলে তুমি জলহস্তিনী, বুঝেছ? আপনার সাথে কথা বলা আর কচু গাছে ফাঁসি দেয়া এক কথা। হুহ। অভনী আর না দাঁড়িয়ে চলে গেল। ওদের খুনসুটিময় ঝগড়া চলতে আছে, চলতেই থাকুক না, প্রবলেম কি এতে? কিন্তু এখন যদি না যাওয়া হয় তাহলে কি অবস্থা করবে ওই মাঝে মাঝে বজ্জাত হওয়া লোকটাই জানে। অভনী নীলের কেবিনের ভিতর ঢুকে দেখল পুরোল টেবিলে খাবার ভরা। অভনী কিছুটা অবাক হলেও প্রকাশ করল না। বলল, কেন ডেকেছিলেন হিরো সাহেব? চুপচাপ সামনে বসো। অভনীও শান্ত মেয়ের মতো চুপটি করে বসে পড়ে। এবার খাওয়া শুরু করো। অভনী বড় বড় চোখ করে তাকিয়ে আছে নীলের দিকে। তবুও লোকটার রেগে যাবার ভয় খাওয়া শুরু করল। অভনীর সাথে সাথে নীলও খেয়ে নিল। খাওয়া শেষে একজনকে খাবারগুলো নিতে বলে অভনীকে বলল, এই চেয়ার থেকে একদম উঠবেন না। আমি কাজ করব আর আপনি আমার সামনে বসেই কাজ করবেন, আর কাজ না থাকলেও বসে থাকবেন। মাইন্ড ইট। অভনী অবাকের সাথে সাথে রাগ হলেও নীলের রাগের ভয় চুপ করে গেল। এরকমভাবে কারো সামনে বসে থাকতে থাকতে বোরিংয়ের ডিব্বাটা খুব সহজেই অভনীকে আঁকড়ে ধরল।
কিন্তু তবুও বিরক্তিকর চেহারা নিয়ে নিজের পায়ের নখ দিয়েই টাইস করা ফ্লোরটাতে খোঁচানোর অগত্যা চেষ্টা করছে সে। নীল বুঝতে পারছে অভনি বিরক্ত হচ্ছে, এতে তার কোনো হেলদোল না হয়ে আরও হাসি পেতে লাগল। আরও কিছুক্ষণ এভাবে বসিয়ে রেখে অভনিকে নিজের কেবিনে যেতে বলল। অভনি বের হবার সাথে সাথেই নীল হুহু করে হেসে উঠল। আর অভনি নীলকে একগাধা বকা দিতে দিতে হাঁটতে লাগল। অফিসের কাজ শেষ করে নিহাল আহমেদ আরও পড়ে যাবেন বিধায় নীল আর অভনিকেই বাসার উদ্দেশ্য বের হতে হল। নীল গাড়ি ড্রাইভ করছে আর তার পাশের সিটে বসে সামনের দিকে তাকিয়ে আছে অভনি। সন্ধ্যার আবছা আলোয় শহরের ব্যস্ত মানুষগুলো ছোটাছুটি করতে দেখতে বেশ ভালোই লাগছে অভনি। সামনে ফুচকার দোকান দেখে চেঁচিয়ে উঠল অভনি। অভনির কাজে নীল গাড়ি থামিয়ে ভ্রু জোড়া কুঁচকে তাকালো অভনির দিকে। অভনি বলল, ফুচকা? আমি ফুচকা খাবো হিরো সাহেব। সেই কবে থেকে খাই না। আহা, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বোঝানোর চেষ্টা করছে খাবারটা কও টেস্ট। নীল গাড়ি থেকে নেমে পড়ল। অভনিও নামল। এখানে দাঁড়িয়ে থাকবে, একদম নড়বে না, আমি নিয়া। নীল বলার আগেই অভনি লাফিয়ে লাফিয়ে ফুচকা খেতে চলে যেতে লাগল। তাই নীলও তার পিছন পিছন যেতে লাগল আর অভনিকে ডাকতে লাগল, কিন্তু অভনি এখনও লাফিয়ে লাফিয়ে হাঁটতেই লাগল। হঠাৎ সামনে থেকে দ্রুত গতিতে একটি গাড়ি ছুটে আসতে লাগল। অভনি যথেষ্ট সাইডেই ছিল, তবুও নীলের মনে হচ্ছে গাড়িটা এদিকেই আসছে। নীল বারবার অভনিকে ডাকছে, কিন্তু অভনি পিছন ফেরার সাথে সাথে জোরে একটা ধাক্কা অনুভব করল। আচমকা ধাক্কার প্রভাব সহ্য করতে না পেরে একটু সামনেই ছিটকে পড়ল সে। মাথা তুলে সামনে তাকাতেই দেখল তার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তা হিরো সাহেব। এতক্ষণে আশেপাশের অনেকেই এসে জড়ো হল, কিন্তু গাড়িটা প্রচণ্ড দ্রুত গতিতে চলায় কেউই ধরতে পারল না গাড়িটাকে। অভনি দৌড়ে আসে নীলের কাছে। তীব্র বেগে রক্ত ঝরছে নীলের শরীর থেকে। নীল অস্পষ্ট সুরে বলে উঠল, অনি, ঠিক আছো তুমি? অভনি পাগলের মতো কান্না করতে লাগল, কিন্তু কেউই হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করছে না। কেউ কেউ ব্যস্ত অভনির কান্না দেখায়, কেউ কেউ আবার ছবি তোলায় ভিডিও করায়। অভনি নীলকে জড়িয়ে ধরে জোরে জোরে হাউমাউ করে কাঁদতে লাগল। এই মুহূর্তে কি করা উচিত বুঝতে পারছে না সে, তবে সে বুঝতে পারছে তার হিরো সাহেবের কষ্ট হচ্ছে। বড্ড বেশি কষ্ট হচ্ছে, যা ওর পক্ষে সহ্য করা অসম্ভব। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। হসপিটালের করিডোরে বসে আছে অভনি। নীলকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাসায় খবর দেয়া হলেও এখনও কেউ আসেনি। তখন রাস্তায় অভনি যখন পাগলের মতো কান্না করতেছিল, তখন এত মানুষের ভিড়ের মধ্যে একজন ছেলে এগিয়ে আসলো অভনিকে সাহায্য করার জন্য। তার ভাষ্যমতে তিনি নীলকে আগে থেকেই চেনেন। হয়তো এখানকার অনেকেই চিনেন, কিন্তু বিপদের সময় কেউই কাছে আসতে চায় না। সব মানুষ আবার একও না। ছেলেটা গাড়ি ড্রাইভ করতে পারায় নীলের গাড়ি দিয়েই ছেলেটার সাহায্য নিয়ে নীলকে হসপিটালে নিয়ে আসলো অভনি। নীলের কন্ডিশন ভালো না বিধায় সাথে সাথেই আইসিইউতে নেওয়া হয়েছে তাকে। অন্য কেউ হলে হয়তো আগে ভর্তি করাতে হবে। অ্যাক্সিডেন্ট পুলিশ কেস, তাই আগে পুলিশকে খবর দিতে হবে, এমনটাই বারবার বলতেন ডক্টররা। কিন্তু নীলকে ওনারা অনেকেই চেনে। একে তো বড় মাফিয়া, তার উপর টপ বিজনেস আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিহাল আহমেদের ছেলে। তাই তাড়াহুড়ো করেই ওনারা নীলকে আইসিইউতে নেওয়া হয়েছে। হসপিটালে এসে ছেলেটি যখন বলল, ম্যাম বাসায় কল দিয়ে জানিয়ে দিন। অভনির এতক্ষণে মনে পড়ল বাসার কথা। কাপা কাপা হাতে মিসেস নীলিমা আহমেদ চৌধুরীকে বলল অভনি। ছেলেটা নীলকে ভর্তি করিয়ে দিয়েই কাজ আছে বলে চলে গেল। অভনি একনাগারে কান্না করেই যাচ্ছে, তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। খুব কি ক্ষতি হতো মানুষ তার অ্যাক্সিডেন্ট না করে আমাকে করলে?
আমি তো কষ্ট পেতাম না এতে, কিন্তু এখন যে আমার খুব বেশি কষ্ট হচ্ছে আল্লাহ। তুমি ওনাকে সুস্থ করে দাও আল্লাহ। জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি তার উছিলায় ভালো করে দাও তুমি উনাকে। জোরে জোরে কান্না করে। একজন ডক্টর সাহেব নিজের কেবিনে যাওয়ার সময় অভনীর আহাজারি শুনতে পায়। ডক্টরটি ধীর পায়ে অভনীর কাছে এগিয়ে আসেন। মধ্যবয়স্ক থেকে একটু বেশি বয়সের ডক্টরটি আলতো করে অভনীর মাথায় হাত রাখেন। অভনী ফিরে তাকায় ওনার দিকে। চোখ দুটো তার ফুলে লাল হয়ে আছে, চোখে এখনো জল টয়টুম্বুর। ডক্টরটি অভনীর পাশে বসে জিজ্ঞাসা করলেন, কাছের কারো শরীর খারাপ হয়েছে মা? এভাবে কাঁদছ কেন? বাসা থেকে আর কেউ আসেনি? তুমি একা যে? অভনীর টয়টুম্বুর করা চোখে চিকচিক করা জলগুলোর যেন বাঁধ ভেঙে গেল এবার। আরও জোরে জোরে কান্না করতে লাগল সে। ডক্টর সাহেব ও কিছু বললেন না, তাকিয়ে রইলেন অভনীর দিকে। করুক না কান্না, মাঝে মাঝে চিৎকার করে কান্না করার মাঝেও যে কান্না জলের সাথে কষ্টগুলো ধূলিসাৎ হতে থাকে। যখন খুব কষ্ট লাগবে তখন জোরে জোরে কান্না করাটাই ভালো, মন হালকা হয়। চাপা কান্না বড্ড পোড়ায়। তাই ডক্টর সাহেব চুপ করে রইলেন। বেশ কিছুক্ষণ পর অভনীর কান্নার শব্দ কিছুটা কমে এলো। তখন ডক্টর সাহেব বলল, দীর্ঘ ৪৫ বছরের ডাক্তার জীবনে অনেক মানুষের আহাজারি শুনেছি মা। কেউ তার সন্তানকে হারিয়ে, কেউ বা বাবা মা, কেউ তার ভালোবাসার মানুষের কষ্টে, তো কেউ স্বামী স্ত্রীর কষ্টে। যখন ওরা প্রিয় মানুষকে বাঁচানোর জন্য কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসত তখন মনে হতো, ঈশ্বর, আজ যদি ম্যাজিক জানতাম তাহলে ওদের কষ্টটা একটু হলেও হয়তো নিবারণ করতে পারতাম। প্রতিটা রোগী দেখার আগে আল্লাহর কাছে চাইতাম আমাদের দ্বারা যেন উনি রোগীর প্রিয় মানুষদের মুখে হাসি ফুটিয়ে তুলেন। কারণ আমরা শুধু একটা মাধ্যম, মা। সব কিছুর মালিক তো আল্লাহ। তাই বাস্তবতার কাছে হার মেনে অনেক প্রিয়জনের কাছেই আমাদের মাথা নত করে ছোট করে বলতে হয় সরি। এই সরি শব্দটা সেই মুহূর্তে তাদের কতটা বেদনা দেয় তা একটু হলেও আমাদের মনে নাড়া দেয় মা। কেঁদো না, আল্লাহকে ডাকো, ইনশাআল্লাহ উনি তোমার প্রিয় মানুষটাকে সুস্থ করে দিবেন। কে হয় তোমার আর কেউ আসেনি? মাথায় হাত বুলিয়ে অভনী কাপা কাপা ঠোঁটে বলল, মার স্যা রহন উনি অফি স থেকে বাসায় যাবার সময় ডেন্ট হয়েছে। বাসায় বলা হয়েছে কিন্তু নো আসছে না। ডক্টর সাহেব একজন নার্সকে ডেকে 1 গ্লাস পানি দিতে বললেন অভনীর জন্য। শুধু মাই অফিসের স্যারের জন্য এভাবে কান্না করছে সেটা বুঝতে পারছেন না উনি। আবার স্যারের সাথে বাসায় যাচ্ছিল ও বলল মেয়েটি। ডক্টর সাহেব বললেন, ভালোবাসো দুইজন দুজনকে? অভনী একটু অবাক হয়ে তাকালো ডক্টরটির দিকে। কি বলবি ও? উত্তর কি জানা আছে তার? সত্যিই কি ভালোবাসা নামক জালে আটকে গেছে সে? কেন কষ্ট হচ্ছে মানুষ তার জন্য? অভনী চোখ নিচে নামিয়ে আস্তে করে বলল, না। ডক্টর সাহেব হালকা মুচকি হেসে নার্সের দেয়া পানিটা এগিয়ে দিয়ে বলল, নাও, পানি খেয়ে নাও। বয়সটা এমনি এমনি যায়নি রে মা। আমার বিয়েটাও ছিল ভালোবাসার বিয়ে। তাই ভালোবাসা মানে কি বুঝি। তোমার মাঝে আমি তোমার স্যারের জন্য ভালোবাসা দেখেছি। সময় থাকলে বলে দাও, নইলে পরে হয়তো আর সময় পাবে না। ভালোবাসা হারানোর কষ্ট কিন্তু খুব গভীর। মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে অভনী অশ্রুসিক্ত অবাক চোখে তাকিয়ে আছে ডক্টরের দিকে। তখনই ডক্টরকে একজন নার্স বলল, স্যার, আপনার রোগী দেখার সময় হয়ে গেছে। সবাই অপেক্ষা করছে।
ডক্টর সাহেব উঠে গেলেন, যাওয়ার আগে মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহকে ডাকো, উনি না চাইলে কোনো ডক্টরের ক্ষমতা নেই মা ভালো করার। ডক্টর চলে গেলে অভনী একদৃষ্টিতে তাকিয়ে আছে আইসিইউর দরজার দিকে, কিছুক্ষণ তাকিয়ে থেকে দৌড়ে চলে গেল দরজার কাছে। দরজার কাছে গিয়ে উকিঝুঁকি দিতে লাগল সে, একটুখানি যদি হিরো সাহেবকে দেখতে পায় হয়তো সেই আশায়। কিন্তু দরজার মোটা কাচ বেদ করে দেখার সৌভাগ্য হল না তার। তবুও দরজার সাথে হেলান দিয়ে নিচে বসে কাঁদতে লাগল সে। কেন এত কষ্ট হচ্ছে বুঝতে পারছে না সে। তবে কি ডক্টরের কথাই ঠিক? অভনীর চোখ গেল সামনে দৌড়ে হন্তদন্ত হয়ে তার দিকে আসা ছেলেটার দিকে। ছেলেটাও ওর দিকে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে ওর কাছে এসেই থামল। অভনী অশ্রুসিক্ত চোখ নিয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। ছেলেটার টুপ করে ওর সামনে বসে পড়ে বলল, নীল কোথায় অভনী? বলো নীল কোথায়? বলছো না কেন? বলো নীল কেমন আছে এখন? বলছো না কেন কেমন আছে নীল? অভনীর হাত ঝাঁকিয়ে। অভনী কিছু বলতে পারল না, হাত দিয়ে ইশারা করে আইসিইউর রুমটা দেখালো শুধু। নির্ঝয় বুঝতে পারল নীলকে আইসিইউতে নেওয়া হয়েছে। নির্ঝয়ের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। অভনীর চোখ মুখের দিকে তাকিয়ে আরো বেশি কষ্ট হতে লাগল তার। হোক না অন্য কারো, কিন্তু ভালোবাসে যে। তাই নিজের চোখের পানিগুলো আড়াল করে অভনীকে উঠতে বলল, কিন্তু অভনী উঠছে না বিধায় অভনীর হাত ধরে টেনে সামনে থাকা একটা চেয়ারে বসিয়ে দিল তাকে। নির্ঝয়কে নীলিমা আহমেদ চৌধুরী ফোন দিয়ে জানিয়েছেন। বাসা দূরে না হওয়ায় খুব তাড়াতাড়ি ছুটে এসেছে সে। তখনই আইসিইউ থেকে একজন নার্স বের হয়ে বলল, ফারহান আহমেদের বাসার লোক কারা? অভনী আর নির্ঝয় দুজনই দৌড়ে গেল নার্সটির কাছে। নার্স, আমি। পেশেন্ট কেমন আছে এখন? দুজন একসাথে। দুজন একবার দুজনের দিকে তাকালো। নার্স বলল, আপনাদের পেশেন্টের বি+ রক্ত লাগবে খুব তাড়াতাড়ি। তাই যত তাড়াতাড়ি পারেন জোগাড় করুন। পেশেন্টের কন্ডিশন ভালো না। নার্স, আমার রক্তের গ্রুপ বি+, আমি দিব রক্ত। আমাকে এখনই নিয়ে চলুন প্লিজ। নির্ঝয়। নার্স নির্ঝয়কে সাথে করে নিয়ে গেল। অভনী সেখান থেকে দৌড়ে চলে গেল হসপিটালের করিডোরের এক কোণে থাকা মেয়েদের নামাজ পড়ার স্থানে। ধূসর রঙের শাড়িটা হালকা ঝাড়া দিয়ে অজু করে আঁচলটাকে ভালো করে মাথায় দিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ল সে। সেজদায় গিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তার হিরো সাহেবের সুস্থতা চাইছে সে। সে শুনেছে সেজদায় দোয়া আল্লাহ কবুল করেন বেশি। নামাজ শেষ করে চোখ মুখ মুছে ধীর পায়ে আবারও আইসিইউর দরজার সামনে এগিয়ে গেল সে। তখনই কাঁদতে কাঁদতে অভনীর দিকে এগিয়ে আসতে লাগল নিহাল আহমেদ, নীলিমা আহমেদ চৌধুরী আর সাহেরা বেগম। তার পিছনে আছেন হাসু কাকা। অভনী, নীল কোথায় মা? কেমন আছে আমার ছেলেটা? নীলিমা, স্যার, আই সিউতে আছে ছোট মা। অভনী, কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্ট মা? গাড়ির তো কিছুই হয়নি তাহলে? নিহাল, ফুচকার জন্য বাহিরে বের হয়েছিলাম আমরা, কিন্তু আমি জানি না ছোট আব্বু, আমি জানি না কিছুই। কোথা থেকে গাড়ি চলে আসলো আমি কিছুই দেখিনি। কেঁদে নিহাল আহমেদকে জড়িয়ে ধরে। ফুচকার জন্য বের হলেও মেয়েটার কোনো দোষ নেই, বের হতেই পারে, তাই বলে কখন নিপদ হয়ে যাবে তার জন্য ও তো দায়ী নয়। তাছাড়া মেয়েটাও কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, প্রচণ্ড ভয় পেয়েছে বলেও মনে হচ্ছে। তাই নিহাল আহমেদ বললেন, টেনশন করিস না, ঠিক হয়ে যাবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিহাল
নীলিমা আহমেদ চৌধুরী কান্না করতে লাগল। সাহেরা বেগম ওনাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। তার ঠিক পাশেই বসিয়ে দিলেন মেয়ে অভনীকে। খুব যে কেঁদেছে তা দেখেই বোঝা যাচ্ছে। নিহাল আহমেদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো একটু অভনীর দিকে। বেশ কিছুক্ষণ পর আইসিইউ থেকে ডক্টর বেরিয়ে আসলো। সবাই দৌড়ে ডক্টরের কাছে গেল। ডক্টর বলল, খুব বেশি ইনজুরি হওয়ায় ওনাকে আজকে রাত আইসিইউতেই রাখা হবে। কালকে সকালেই কেবিনে দেয়া হবে, তবে কয়েকদিন হসপিটালে থাকতে হবে। আপনারা ওনার ভর্তির ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ চাইলে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমি কি একটু দেখা করতে পারবো ডক্টর আমার ছেলেটার সাথে? নীলিমা, সরি মিসেস আহমেদ, আইসিইউতে কাউকে এলাও করা হয় না, কালকে সকালে কেবিনে দেয়া হলে দেখতে পারবেন। ডক্টর চলে গেলে নিহাল আহমেদ নীলের ভর্তির ব্যবস্থা করতে গেলেন। নির্ঝয় রক্ত দিয়ে বের হলে অভনীকে বাসায় চলে যেতে বলল, কিন্তু অভনী যেতে নারাজ। তার এক কথা, যতদিন না নীল সুস্থ হবে ততদিন সে হসপিটালেই থাকবে। নির্ঝয় আর কিছু বলল না। কেউই আর আজ বাসায় যায়নি। হসপিটালের করিডোরে বসে আইসিইউর দরজার দিকে মুখপানে তাকিয়ে থেকেই কেটে গেল সারা রাত। নীলের এখনও জ্ঞান ফিরেনি। তাকে কেবিনে দেয়া হবে 8টায়। ডক্টর বলেছে এর মধ্যে জ্ঞান ফিরে যাবে। সারা রাত জেগে থেকে সবার চোখেই ঘুম। তবুও ঘুম ঘুম চোখে তাকিয়ে থেকে নীলের জ্ঞান ফেরার আশার প্রহর গুনতে থাকল তারা। 7:05 নীলের মাই জ্ঞান ফিরেছে। হালকা চোখ পিটপিয়ে করে তাকাচ্ছে সে। এরই মধ্যে তার কেবিনে নেবার ব্যবস্থা হয়ে গেল। নীলকে কেবিনে নেয়ার পিছু পিছু সবাই কেবিনে যেতে লাগল। নীলকে বেডে শুইয়ে দিয়ে লোক কমাতে বলে চলে গেল নার্সরা। নীল চোখ মেলে সবার দিকে তাকিয়ে অস্পষ্ট সুরে বলে উঠল, অনি। অভনী ধীর পায়ে এগিয়ে গেল মানুষটার কাছে। মানুষটাকে এমন অবস্থায় দেখে কিছুতেই সহ্য করতে পারছে না সে। মাথায় ব্যান্ডেজ, ডান হাতে পায়ে ব্যান্ডেজ। অভনী। একটু কাছে যেতেই নীল আবারও অস্পষ্ট সুরে বলে উঠল, তু মি থ ক আছো অনি? ব্যা থা পেয়েছ তুমি? কথা বলবেন না একদম। আমি ঠিক আছি, এখন আপনার জন্য কথা বলা ঠিক হবে না, আপনি ঘুমান। অভনী। কতটা ভালোবাসলে নিজের এমন অবস্থায়ও আরেকজনের কেয়ার করে বুঝতে পারছে না নির্ঝয়, তবে গত একদিনে সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে অভনীও নীলকে ভালোবাসে। কথাটা ভাবেই হালকা মুচকি হাসল নির্ঝয়। এটাই তো চেয়েছিল সে। নীলিমা আহমেদ ছেলের কাছে গিয়ে কান্না করতে লাগলেন। ছেলের এমন অবস্থা কোনো বাবা মাই সহ্য করতে পারেন না। নীল বলল, মা, মুনি আমি ঠিক আছি। কাঁদছ কোনো? বাসায় যা। ও তুমি? না আমি যাব না, তোর কাছেই থাকবো আমি। নীলিমা, মাইসান তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে তাই না বলো? নীলিমা তুমি বাসায় চলো, সারারাত ঘুমাওনি। আমার ছেলে স্ট্রং আছে, ইনশাআল্লাহ কিছুই হবে না ওর। তাছাড়া অভনী থাকুক ওর সাথে। নীলিমা, হ্যাঁ বাবা আমি ঠিক আছি। কি বলছো তুমি? মেয়েটা কালকে সারারাত ঘুমায়নি, কান্না করেছে শুধু, এখন না ঘুমালে মাথা ব্যথা করবে না? নীলিমা, না মানে এখানে ঘুমিয়ে থাকব নে। নীল ও তো একটু পর ঘুমাবেই তাই না? নিহাল। নীল চোখ ঘুরিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা ধূসর রঙের শাড়ি পরা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে থাকা মেয়েটার দিকে তাকল। চোখ মুখ ফুলে আছে, ফর্সা গাল দুটো লালা টকটক হয়ে আছে। অভনীর এমন অবস্থা দেখে নীলেরও খুব খারাপ লাগছে।
তখনই কেবিনে একজন নার্স ঢুকে বলল, প্লিজ স্যার লোক কমান, না হলে পেশেন্টের খারাপ হবে। অভনী আর নির্ঝয়কে রেখে সবাই বেরিয়ে গেল হসপিটাল থেকে। নির্ঝয় খাবার অর্ডার দিয়েছিল, সেই জন্য কেবিনের বাহিরে গেল সে। অভনী এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নীলের সামনে। নীল ইশারা করল বসার জন্য। অভনী না বসে নীলের আরেকটু সামনে এসে বলল, সরি, আমি যদি ফুচকা খেতে বের না হতাম তাহলে আপনার এত কষ্ট পেতে হতো না। সরি। নীল কিছু বলল না। তখনই কেবিনে আসলো ডক্টর। ডক্টর চেক আপ করে কিছু ওষুধ দিয়ে চলে গেলেন। তখনই নির্ঝয় খাবার নিয়ে ভিতরে ঢুকল। খাবারগুলো রেখে ওষুধের প্রেসক্রিপশনটা হাতে নিয়ে বলল, কিরে তুই তো এমন আতুরা হয়ে বসে আছিস আরেকজনের সেবা পাবার জন্য, তাই না? হি অভনী, করো করো, এবার সেবা করো তোমার স্যারের। আতুরা ভেঙুরা নিজের হাতে তো আর খেতে পারবে না, স্যুপ আছে ওইটা আতুরা রে খাইয়ে দাও। হেসে, তবে রে আগে একটু সুস্থ হই, তারপর বুঝাবো তোর মজা। নীল। নির্ঝয় বের হয়ে গেল কেবিন থেকে। অভনী হাত মুখ ধুয়ে এসে নীলের স্যুপটা নিল খাওয়াতে। প্রথম প্রথম ইতস্তত বোধ করলে নীল বলল, কালকে থেকে না খেয়ে আছি বলি আমাকে একটু খাবার দিবেন মিস? অসহায় মুখ করে আস্তে আস্তে। অভনী মুচকি হেসে খাইয়ে দিতে লাগল নীলকে। নির্ঝয় এতক্ষণ যাবৎ বাহিরেই দাঁড়িয়েছিল। অভনীর নীলকে খাইয়ে দেয়া দেখে একদিকে ভালো লাগা আর আরেকদিকে কষ্টের হাহাকারে হালকা মুচকি হাসল সে। তারপর সেখান থেকে চলে গেল ওষুধ আনতে। অভনী নীলকে খাইয়ে দিয়ে বসে রইল। নীল রাগী চোখে তাকিয়ে আছে ওর দিকে। খাচ্ছ না কোনো? নীল। খিদে নেই, মাথা নিচু করে। নীল রাগী লুক নিয়ে তাকালো অভনীর দিকে। অভনী মুখটাকে বাংলা পাঁচের মতো করে খাওয়া শুরু করল। যে রাগী কো জানে কখন এই ভাঙা হাত পা নিয়েই ডিসুম ডিসুম কিক মেরে বসে। নির্ঝয় ওষুধ নিয়ে এসে বলল, দোস্ত আমার একটা জরুরি কাজ আছে, তাই যেতে হবে রে। অভনী তুমি থাকো ওর কাছে, আসি। নির্ঝয়, ওকে সাবধানে যাস। নীল, আমি চাই না তোদের মাঝে কাবাব মে হাড্ডি হয়ে থাকতে রে। তোরা ভালো থাক, হ্যাপি থাক, সেটাই চাই। অভনীকে তোর সাথে নিজের চোখে দেখে খুব কষ্ট হয়, কিন্তু আমি ইচ্ছে করে পাই না, বিশ্বাস কর, ভালোবাসি যে। নির্ঝয় মনে মনে। অভনী নীলকে ওষুধ খাইয়ে দিয়ে পাশের সিটে বসে রইল। নীল আস্তে আস্তে বলল, অনি ঘুমিয়ে যাও। আমিও এখন ঘুমাবো। না মানো আপনার যদি কিছু লাগে। আমি ঘুমিয়ে গেলে কে দিবে বলুন? অভনী, কিছু লাগলে আমি ডেকে নিব। বেশি কথা না বলে এখন ঘুমাতে বলছি, তাই ঘুমাও। অভনীরও খুব ঘুম পাচ্ছিল। সারারাত কান্না করাই মাথাটাও খুব ব্যথা করতেছে। মাথা ব্যথায় মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। অভনীর মনে হচ্ছে চারপাশ থেকে যেন ঘুমরা ডাকছে আর বলছে, ঘুমা ঘুমা ঘুমা। তাই আর কিছু না বলো পাশের সিটটায় শুয়ে পড়ল। একটু পরেই গভীর ঘুমে তলিয়ে গেল সে। আর নীল একমনে তাকিয়ে আছে তার ঘুমন্ত পরীর দিকে। আহা কি নিষ্পাপ সেই ঘুমন্ত মুখখানি! কিন্তু এতটুকু দূর থেকে দেখতে একটু কষ্টই হচ্ছে নীলের। কিন্তু কাউকে ডাকতে পারবে না এখন সে, আর ডাকলে অভনীর ঘুমটাও ভেঙে যাবে, তাই দূর থেকেই দেখতে লাগল। বেশ কিছুক্ষণ পর একজন নার্স আসলো নীলকে দেখার জন্য। নীল নার্সটিকে বলল, আমি ঠিক আছি, কিন্তু আমার একটি কাজ করে দিন তো। জি স্যার, বলুন কি করতে হবে আমায়? নার্স হুসস আসতে দেখতে পাচ্ছেন না পাশের সিটে একজন ঘুমুচ্ছে? শুনুন, ওর সিটটা আমার সিটের সাথে মিলিয়ে দিন আর মাথা ব্যথায় মলম দিয়ে যান একটা।
নার্স প্রথমে একটু অবাক হলেও হালকা মুচকি হেসে বাহিরে থেকে আরেকজন নার্সকে ডেকে এনে আস্তে আস্তে সিটটা নীলের সিটের সাথে মিলিয়ে দিল। নার্স মলম নিয়ে নীলের মাথায় লাগাতে গেলে নীল বলল, মাথা ব্যথা আমার না অভনীর। আপনারা যান, আমি ওকে লাগিয়ে দিব। কিন্তু স্যার, আপনি এখন কিভাবে নড়াচড়া করবেন? ব্যথা পাবেন কিন্তু। আমি আপনাদের যেতে বলছি, সো যান, আমারটা আমি বুঝে নিব। ওকে স্যার। নার্স দুটো চলে গেলে নীল অভনীর দিকে তাকিয়ে বাম হাত দিয়ে অভনীর চোখে মুখে আসা চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিল। মলমটা নিয়ে বা হাতে একটু কষ্ট করেই মলমটা লাগিয়ে দিল মাথায়। আর মনে মনে ভাবতে লাগল, আমি জানি তোমার মাথা ব্যথা করছে, কিন্তু আমার জন্য তুমি এমনভাবে কান্না কেন করেছ অনি? আমার কিছু হয়ে গেলে কি তুমি কষ্ট পেতে? অভনী গভীর ঘুমে থাকায় বুঝতে পারল না কিছুই, বুঝতে পারল না নীলের ভালোবাসার স্পর্শ, দেখতে পেল না ভালোবাসার চাহনি। দুপুর 2টা। অভনী এখনো ঘুমিয়ে আছে, তবে ওর সিট এখন আর নীলের কাছে না। নার্স আসলে নীল বলাতে আবারও আগের জায়গা রাখা হয়। নীলিমা আহমেদ চৌধুরী আর নিহাল আহমেদ আসলেন দুপুরের খাবার নিয়ে। অভনীর ঘুম ভেঙে গেল, শুয়া থেকে উঠতে উঠতে বলল, ছোট মা, ছোট আব্বু, তোমরা কখন এলে? এই তো মায়ে আসলাম। তুই ঘুমা মা, আমরা তো এখন আছি ওর পাশে। নিহাল, না ছোট আব্বু, আমি অনেক আগেই ঘুমিয়েছি। তাহলে তুমি বাসায় যাও, একটু শাওয়ার নিয়ে রেস্ট করে আসো। নীলিমা, না ছোট মা, আমি এখানেই শাওয়ার নিয়ে নিব। মাকে বলে দিব কাপড় নিয়ে আসতে। নিহাল আহমেদ অফিসে চলে গেলেন, নীলিমা আহমেদ চৌধুরী আর অভনী নীলের পাশে থাকলেন। সন্ধ্যাবেলা নির্ঝয় আসলো হাতে করে অনেকগুলো ফুচকা নিয়ে। ফুচকা দেখে অভনী অবাক হয়ে ডেব ডেব করে তাকিয়ে আছে ফুচকার দিকে। অভনীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নির্ঝয় বলল, এভাবে তাকিয়ে থেকো না, শেষে দেখা যাবে ফুচকারই পেট ব্যথা উঠে গেছে, সবগুলো তোমার জন্যই আনা হয়েছে। অভনী একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আপনি কিভাবে জানলেন আমার ফুচকা খেতে মন চাইছিল? আমি জানব কোথা থেকে বলো, আমি তো আর কারো মন নিয়ে পরীক্ষা করি না বা মনোবিজ্ঞানী নই। ওই যে আমার আতুরা ভেঙুরা দোস্ত আছে, যে ওই আমারে বলল আসার সময় ফুচকা নিয়ে আসতে, গাড়ি থেকে এনে ওর মোবাইলটা যে ওর পাশে রেখেছিলাম ভাঙা হাত দিয়ে, ওইটা দিয়েই ফোন দিয়েছিল। আর এই বেরশিক পোলায় যে ফুচকা খাবে না সেটা আমি খুব ভালো করেই জানি, তাই বুঝলাম তোমার জন্য। নির্ঝয়। অভনী কিছু না বলে নীলের দিকে তাকাল। নীল মুচকি হাসছে। তখনই ওয়াশরুম থেকে বের হয়ে আসলো মিসেস নীলিমা আহমেদ। উনি বের হয়ে বললেন, নির্ঝয়, তুই কখন এলি? আরে ফুচকা এনেছিস? ছোট মা, তোমারও মনটা এখন ফুচকা ফুচকা করছে, তাই না? হেসে অভনী। হাম। নীলিমা। অভনী নির্ঝয়ের থেকে প্যাকেটটা নিয়ে ছোট মা আর ও মিলে একমনে ফুচকা খেয়ে চলছে, যেন একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা লেগেছে। নীল আর নির্ঝয় চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওদের দিকে। কি অদ্ভুত একটা খাবারকে ওরা এমনভাবে খাচ্ছে, বুঝতে পারছে না ওরা কি আছে এই অদ্ভুত খাবারটায় যে মেয়েরা এত পছন্দ করে। ভ্রু জোড়া কুচকে কপালে ভাঁজ করে সেটাই ভাবতে লাগল ওরা। নির্ঝয় নীলের সিটের একপাশে বসে গালে হাত দিয়ে ওদের খাওয়া দেখতে লাগল। অভনী ছোট মাকে আর ছোট মা ও অভনীকে খাইয়ে দিচ্ছে। সবগুলো শেষ করে ওরা নীলদের দিকে তাকালো। ছোট মা বলল, কিরে, কি চাই তোদের? খাবি নাকি? কিন্তু তোদের দেয়া যাবে না, শেষ হয়ে গেছে। না গো মামুনি, তোমাদের খাওয়া দেখেই আমাদের পেট ভরে গেছে, তাই না রে নীল?
নির্ঝয় নীল আর ওর গভীর বন্ধুত্বের কারণে নীলিমা আহমেদ চৌধুরীকে মামুনি বলে ডাকেন, কারণ ওর মা নেই। যার লাইফে যে নেই সেটা পাবার জন্যই হয়তো সবার আফসোস থাকে। কারো বা বড় ভাই, কারো বড় বোন, কারো বা ছোট ভাই বা ছোট বোন, আবার কারো বাবা বা কারো মা, কারো ছেলে তো কারো মেয়ে, এটাই যে দুনিয়ার নিয়মনীতি। আজ 3 দিন পর নীলকে বাসায় নেওয়া হবে। যদিও ডক্টর বলেছেন আরও কিছুদিন রাখতে, কিন্তু নীলিমা আহমেদ ছেলেকে আর হসপিটালে রাখতে চান না। উনি বাসায় নার্স রাখতে চান নীলের সেবা করার জন্য। কিন্তু নিহাল আহমেদ নার্স নিতে নারাজ। উনি বলে দিয়েছেন অভনি তো অফিসে কাজ করেই, সে না হয় অফিসে কাজ না করে কয়েকদিন নীলের সেবা করবে, তাছাড়া যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, সে হয়তো খুব সহজেই সামলে নিতে পারবে। নিহাল আহমেদের অভনিকে হঠাৎ এত নীলের কাছে রাখতে চাওয়ার কোনো মানে বুঝতে পারছেন না নীলিমা আহমেদ চৌধুরী। তবুও স্বামীর কথাটাই মেনে নিলেন উনি। হসপিটাল থেকে রিলিজ নিয়ে নীলকে বাসার উদ্দেশ্য রওনা হল ওরা। এই কয়েকদিন অভনি নীলের অনেক সেবা করেছে, নীলিমা আহমেদ চৌধুরীও ছিলেন সাথে। বাসার কলিং বেল বাজাতেই দরজা খুলে দিলেন সাহারা বেগম। উনি মূলত কিচেনেই কাজ করছিলেন। সবাই ভিতরে ঢুকে দেখল একজন সুদর্শন ছেলে সোফায় বসে একমনে বই পড়ছে, কিন্তু বইয়ের দিকও তার কোনো মনোযোগ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। মনে হচ্ছে কলিং বেলের শব্দ শুনেই সে বই নিয়ে মুখে গুজার চেষ্টা করেছে, যার ফলস্বরূপ বইটা সে উল্টো ধরেছে। অভনি আগে কখনো দেখেনি ছেলেটাকে। তবে নীলের মুখে হাসি ফুটে উঠল। অভনির মনে এখন একটা কথাই ফুটবল খেলে যাচ্ছে। কে উনি? চলবে।